সুধী দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডাক্তার আবুল খায়ের স্যারের সাথে। আজকে আমরা স্যারের সাথে কথা বলবো ডিস্ক প্রোলাপস নিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। স্যার, আজকে আমরা জানতে চাচ্ছিলাম ডিস্ক প্রোলাপস কি, মানে ডিস্ক প্রোলাপস বলতে কি বোঝানো হয় এবং এর কারণ ও প্রতিকার সম্বন্ধে যদি কিছু বলতেন। ডিস্কটা বলতে হলে এখনও একটা ভীতির কারণ, মানুষ দে আর রিয়েলি অ্যাফ্রেড অফ দিস ডিস্ক। যখন ডিস্ক প্রোলাপস শুনে মানুষ খুব ভয় পায়, এবং স্পেশালি আমি একজন নিউরোসার্জন, আমাদের কাছে আসতে বেশি ভয় পায়। তারপরে আরেকটা প্রশ্ন হলো, মানুষ বুঝতে পারে না এই ডিস্কটা কোথায়, কি অসুবিধা করতেছে, চিকিৎসা কি করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট হলো চিকিৎসা কার কাছে করতে হবে। সেই জিনিসটা নিয়ে মানুষ বেশি কনফিউজ থাকে যে কোথায় যাব, কার কাছে যাব। যেমন অনেকগুলো মডালিটি আছে, ফিজিওথেরাপিস্ট, নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন, জেনারেল ফিজিশিয়ান, রিউমাটোলজিস্ট, নানান সেক্টরের চিকিৎসা হয়। এবং ডিস্ক প্রোলাপসটা ওয়ান অফ দ্য রিজন হোল ওয়ার্ল্ডে আজকে যে লেবারদের যেই ঘাটতিটা হইতেছে ওইটার জন্য কারণ একটা। এখন ডিস্কটা কী জিনিস সেটা বুঝতে হবে। ডিস্ক হলো আমাদের এই, যেমন এখানে আপনারা দেখবেন এগুলো হলো ভার্টিব্রাল বোন, মেরুদণ্ডের যে হাড়গুলি, এরকম 33টা হাড় থাকে। প্রত্যেকটা হাড়ের মাঝখানে, দুটো হাড়ের মাঝখানে একটা সফট ডিস্ক থাকে। ডিস্ক একটা ইংলিশ শব্দ, যেটা মানে হলো আপনি ধরে নিতে পারেন একটা ক্যারাম বোর্ডের গুটির মতো। কনসিস্টেন্সি মানে ওটার কেমন, জিনিসটা কি হাড়ের মতো শক্ত? না, ওটা হলো সেমি সলিড। মাঝখানে কিছু লিকুইড থাকে, কিছু জেলি থাকে, উপর দিয়ে একটু শক্ত পোর্শন থাকে, কিছুটা আপনার কানের হাড়ের মতো, যেটা নরম এবং হাড়। সেই ডিস্কটা মানুষকে সাহায্য করে ফ্লেক্সিবল হওয়ার জন্য, নড়তে। কারণ 33টা হাড়, যে এখানে দেখবেন যে পুরা 33টা হাড় একটা ছবিতে আসছে, এটা একটা এমআরআই। এমআরআইতে পুরা 33টা হাড় দেখা যায়, প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা গ্যাপ দেখা যায়। এই গ্যাপে ডিস্কটা থাকে। সাধারণত এমআরআই দুই রকম হয়, একটা T1 T2। এটা T2-র মধ্যে ডিস্কটা এরকম দেখা যায়, T1-এ আরও ক্লিয়ার হয়। আর এই ডিস্কটা প্রোল্যাপস মানে হলো একটা জায়গার থেকে তার যে স্থানটা ওখান থেকে সরে যাওয়াটা। এখন এই ডিস্ক প্রোল্যাপসটা যে কোনো জায়গায় হইতে পারে, ঘাড়ের থেকে কোমর পর্যন্ত যে কোনো জায়গায় হইতে পারে। এক এক জায়গা হলে ওইটার সিমটমস এবং কষ্টটা এক এক রকম হবে। তো আমরা প্রথম উপর থেকে আসি। যেমন আমরা বলি যে ঘাড়ের ব্যথা যদি হয়, সার্ভাইকেল, তো একটা মানুষ কিভাবে বুঝবে যে তার ডিস্ক প্রোল্যাপস হয়েছে, না এমনি কালকে রাত্রে শুইতে কষ্ট হয়েছিল এই জন্য তার ব্যথা হইতেছে? তখন সে বুঝতে হবে, যদি কোনো ডিস্ক প্রোল্যাপস হয়, ডিস্কটা বের হইলেই তার নার্ভে চাপ পড়বে। তো ঘাড়ের ব্যথার থেকেও তার হাতে ব্যথা বেশি হবে, তার বুকে ব্যথা বেশি যাবে, সারা শরীরেই ব্যথা যেতে পারে ডিস্ক প্রোল্যাপস থেকে। তারপরে নিচের দিকে আসলে যদি কোমরে হয়, সেটা পায়ে যাবে। মানে ডিস্কের প্রোল্যাপসটা কোনো সময় শুধুমাত্র ঘাড় বা কোমরের ব্যথা হবে না, সঙ্গে তার পায়ে হবে অথবা হাতে হবে। সেই জিনিসটাকে সে যখন বুঝতে পারবে, তখন তার এমন সার্জনের কাছে যেতে হবে অথবা ফিজিশিয়ানের কাছে, যেখানে তার এমআরআই করার সুবিধা থাকে। আজকাল এমআরআইটা মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়ে গেছে। এগুলো হলো ভার্টিব্রাল বোন, হাড়, মাঝখানে হলো কালোটা ডিস্ক, তার সামনেই দেখবেন একটা লম্বা একটা জিনিস এরকম, এটা হলো মেরুদণ্ড রগটা, স্পাইনাল কর্ড। এইটা আপনি দেখবেন যে শিং মাছের ভিতরে অনেক সময় ওই আমরা বের করে ফেলে দিই হাড়ের ভিতর থেকে, মুরগির গলার ভিতর থেকেও এই জিনিসটা বের করে ফেলে দেয়। মুসলমানরা যেমন বলে থাকে যে এটা হারাম, এটা খাওয়া যায় না, ঠিক এটা সেইটাই হলো স্পাইনাল কর্ড। এই ডিস্কগুলা, স্পাইনাল কর্ড হলো নর্মাল এরকম, যে তার সামনে পিছনে সাদা থাকবে আর মাঝখানে এটা গ্রে হবে।
এখানে ওই সাদা অংশটা নাই, মানে ডিস্কটা বের হয়ে এখান থেকে এইটার উপরে চাপ পড়ছে, চাপ পড়াতে ওই সাদা অংশটা নাই। এই কোমরের এখানে গেলে এই ডিস্কটাও বের হয়ে এখানে চাপ পড়ছে। এখন এই ডিস্কের জন্য ব্যথাটা যাবে পায়ে এবং এই ডিস্কের জন্য ব্যথা যাবে হাতে। এই দুইটারই সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া কোনো পথ নাই। কিন্তু ম্যাক্সিমাম লোকেরই যদি ক্লিনিক্যালি কিছু না থাকে, তার ব্যথা না, মানে ব্যথা যদি হাতে পায়ে না থাকে, তারপরেও এমআরআই করলে কিছু কিছু ডিফেক্ট পাওয়া যায়। এই এমআরআইটা ইউ আর নট টু ট্রিট দ্য এমআরআই বাট দ্য পেশেন্ট, মানে রুগীর যে প্রবলেম সেই সমস্যাগুলো দেখে এমআরআইকে সাইডে রেখে তারপরে ডায়াগনোসিসে পৌঁছতে হবে। কোনো সময় ডায়াগনোসিসটা শুধু এই এমআরআই ফাইন্ডিংয়ের উপরে না। একটা কথা আছে সাধারণ রোগীদের মধ্যে, যখন আমরা রুগী দেখি আসে বলে যে স্যার শুনছি এই অপারেশন করার পরে মানুষ পঙ্গু হয়ে যায়। কথাটা ঠিক না। যেমন এই ডিস্কটা প্রোল্যাপস হয়েছে, ডিস্ক প্রোল্যাপসটা তার রোগ না, এটা একটা রোগের লক্ষণ। যেমন তার ছিল কোমর ব্যথা, ওর আইদার লাম্বার স্পন্ডাইলোসিস আছে অথবা রিউম্যাটিক ডিজিজ আছে, কোনো একটা কারণে ওই ডিস্কটা উইক হয়েছে এবং ডিস্কটা জায়গার থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে সার্জারি করে ডিস্কটা ঠিক হলো, কিন্তু ডিস্ক যে প্রেশারটা ক্রিয়েট করছে সেটা ঠিক হলো, কিন্তু তার অরিজিনালি যে রোগটা ছিল 1 নম্বরে, সেটা হলো তার কোমর ব্যথা ছিল, রিউম্যাটিজম ছিল, রিউম্যাটিক ডিজিজ ছিল, অথবা তার কনজেনাইটাল কোনো ডিফেক্ট ছিল বোনে, সেগুলো তো কারেকশন হয়নি। সেই কারেকশনগুলা এই জন্য মানুষ মনে করে যে সার্জারি করলাম কী লাভ হলো। সার্জারি প্রিভেন্ট করবে তাকে যে নার্ভ যেন ড্যামেজ না হয়, সে অতটুকু মাত্র। সার্জারি ইজ নট দি হোল ট্রিটমেন্ট, ইট ইজ এ পার্ট ট্রিটমেন্ট। এই জন্য রুগীদেরও ওটা জানতে হবে যে এই জিনিসটা সার্জারি করলে আমার সলিউশন পুরো আসতেছে না। আজকের এই প্রোগ্রামটা আমাদের করার উদ্দেশ্য যে যখন ডাক্তার বলে যে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে, সে যেন নার্ভাস হওয়ার কিছু নাই। ডিস্ক প্রোল্যাপস অলওয়েজ ডাজ নট নিড সার্জারি। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ, আমার কথাগুলো আমার রোগী এবং দর্শকদের মধ্যে পৌঁছাতে পারছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল স্যারের সাথে আমাদের আজকের আলোচনা। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে জানতে পেরেছি। আশা করি এই তথ্যগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা টেলিমেডিসিন কমিউনিকেশন সম্পর্কে শুনেছেন, রোবট ডাক্তার সম্পর্কে শুনেছেন, কিন্তু কখনো টেলিমেডিসিন রোবট সম্পর্কে শুনেছেন? প্রিয় দর্শক, এবারে আমরা বিজ্ঞানের অগ্রগতি পর্বে জেনে আসব টেলিমেডিসিন রোবট সম্পর্কে। অপারেশন টেবিলে 30 সেন্টিমিটার লম্বা পাতলা এক রোবট একটু একটু করে রোগীর শরীরে ঢুকছে। তারপর যকৃতের পাশে গিয়ে একটু থেমে আবার চলা শুরু করে রোবটটি। গন্তব্য যকৃতের ভেতরে টিউমার। শেষমেশ টিউমারটি নিরাপদে অপারেশন করে বাঁচিয়ে তোলে রোগীকে। হ্যাঁ, বলছি মেডিকেল রোবটের কথা। সম্প্রতি টিউমার অপারেশন ও ক্যান্সার নিরাময়ের জন্য এমন উদ্ভাবনী এক রোবট তৈরি করে পৃথিবীকে চমকে দিয়েছে ব্রিস্টলের ওসি রোবোটিক্স নামের রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানের গবেষকরা। ইউনিভার্সিটি অব লিডসে অনুষ্ঠিত অনকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক এক কনফারেন্সে এর রোবট চিকিৎসকের দেখা পাওয়া যায়। ব্রিটেনের ক্যান্সার রিসার্চ ইউকের গবেষক সাফিয়া দানবী চিকিৎসা সহায়ক এসব রোবট প্রযুক্তি সম্পর্কে বিবিসি নিউজকে জানান, সার্জারির নিত্য নতুন এসব প্রযুক্তি দারুণ কার্যকর। এসব প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভবিষ্যতে ক্যান্সার নিরাময়ে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এ গবেষকের বিশ্বাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীর 13 ভাগ মানুষই মারা যায় ক্যান্সারে ভুগে। আর এই প্রযুক্তির বিকাশ ক্যান্সারের মৃত্যুহার কমিয়ে দেবে বলে ডাক্তারদের প্রত্যাশা। কর্নেল ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের ডক্টর আশুতোষ তিওরাও এ ধরনের রোবট ব্যবহারে আগ্রহী। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারের অপারেশনে রোবট ব্যবহার করে আসছেন। তার মতে এ ধরনের অপারেশনে যথাযথ টিউমারের অংশটি কেটে ফেলা হয়। পাশাপাশি এসব রোবটের সাহায্যে ঠিক কোন কোন নার্ভগুলো অক্ষত রাখতে হবে সেটাও নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব। ভবিষ্যতে এসব রোবটের ব্যবহার আরও বাড়বে বলেই তিনি মনে করেন, কেননা রোবটের সাহায্যে এমন সব সূক্ষ্ম কাজ করা যায় যা সাধারণভাবে হাতে করা যায় না। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন,
চিকিৎসা ক্ষেত্রে রোবটের আকার ছোট হয়ে এলেও এসব রোবটের সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে, ফলে এসব রোবটের ব্যবহার ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত রোবটগুলো শুধুমাত্র কেবলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তবে খুব শিগগিরই এমন ধরনের রোবট আসছে যেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। তারবিহীন এসব রোবট তৈরি হলে সেগুলো আরও বেশি সহজ ও দক্ষতার সাথে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এসব রোবটের মধ্যে সাপের মতো দেখতে রোবট যেমন আছে, তেমনি প্রয়োজন আর কাজের ধরন অনুযায়ী এদের করণে ভিন্নতাও আছে। উদাহরণস্বরূপ $2.2 মিলিয়ন দামের সার্জিক্যাল রোবট দ্য ভিঞ্চির কথাই বলা যায়, যেটাতে পৃথিবীর বিভিন্ন দেশের হাসপাতালে এরই মধ্যে সার্জারির কাজ শুরু হয়েছে। তবে এসব রোবোটিক সার্জারিতে একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু সবসময় রোবট তদারকিতে ব্যস্ত থাকেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক দেখে আসি এই পর্বে কি পরামর্শ থাকছে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হেলথ শো এর বিশেষজ্ঞ মতামত পর্বে। আজকে আমরা আলোচনা করব কিডনিতে পাথর ও তার প্রতিকার ও করণীয় নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার জামানুল ইসলাম ভূঁইয়া। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। স্যার, আজকে আমরা প্রথমেই জানতে চাইব যে কি কি কারণে কিডনিতে পাথর হয়ে থাকে। কিডনিতে পাথর হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে যেমন একটা ধরেন যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। আমাদের আপনি জানেন যে গ্রাম অঞ্চলে অনেকে এটা নিয়ে ক্যাম্পিংও চলে সরকারের, এই জন্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি একটা কারণ। অনেকের অনেক ধরনের অসুখ আছে যার জন্য প্রস্রাব জমে থাকে, যেমন মূত্রথলিতে প্রস্রাব জমে থাকে, তখনও ওইটা কিডনি পাথর হতে পারে। ইনফেকশন একটা কারণ। আর একটা কারণ আছে আমরা কোনো ফাইন্ড আউট করতে পারি না। এছাড়াও প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তারপরে অনেক দিন শুয়ে থাকলে যেমন প্যারাপ্লেজিয়া হয়, এই ধরনের পেশেন্টদেরও কিডনি পাথর হয়ে থাকে। বেড রিটেন পেশেন্ট, যেগুলো বেড রিটেন পেশেন্টদের ওখান থেকে আপনার ক্যালসিয়াম মোবিলাইজেশন হয়, হয়ে পাথর হয়। স্যার, কিভাবে আমরা বুঝতে পারি যে আসলে তার কিডনিতে পাথর হয়েছে? বিশেষ করে পেটের এই পাশটা বা পেছনের দিকে অনেকে মনে করে ব্যাক পেইন, অনেকে ভুল বোঝেন, বিভ্রান্ত হন আর কি। তো সেক্ষেত্রে স্যার আপনারা কিভাবে বুঝতে পারবেন বা চিকিৎসকের কাছে যেতে হবে কখন, এটা দর্শকরা কিভাবে? আসলে কিডনির ব্যথাটা কিন্তু ব্যাক পেইন নিয়ে আসে, তাছাড়াও আপনার বিশেষ করে পেটের উপরিভাগ থেকে নিচের ভাগে আপনার অনেক সময় থাইতে ওড়ুতেও আপনার ব্যথা চলে যায়। এগুলো নির্ভর করে কিডনি পাথর বা মূত্রনলীর পাথরটা কোন জায়গায় আছে এটার উপর ডিপেন্ড করে। কোনো ব্যথাটা হয় ফিক্সড পেইন বলি আমরা, ব্যথা হচ্ছে, আবার কোনো ব্যথাটা হয় কলিকি পেইন বলি, যেটা মানে অসম্ভব ব্যথা করে, তারপরে আবার কিছুক্ষণ দেখবেন আপনি ডাক্তার হিসেবে দৌড়ে গেলেন, দেখলেন ভালো আছে, আবার দেখবেন কিছুক্ষণ পর হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আসে। তারপর থাকতে পারে আপনার হিমাচুরিয়া, রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে, প্রস্রাবে পুজ যেতে পারে, জ্বর আসতে পারে। অনেক সময় কিডনি একটা চাকা হয়ে যায়, মানে কোনো অবস্ট্রাকশন যদি থাকে নালিটার মধ্যে, তখন কিডনিটা বড় হয়ে যায়, যেটাকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস। তখন কিডনি চাকা নিয়েও রোগী এসে বলে যে ডাক্তার সাহেব এদিকে আমার চাকা মনে হচ্ছে, তখন আমরা এক্সামিন করে বুঝতে পারি। এগুলো বিভিন্ন সিমটম নিয়ে আসে। স্যার, কি ধরনের চিকিৎসা আছে বা আমাদের দেশে কি এই ধরনের চিকিৎসাগুলো সম্ভব কিনা, বা আপনারা স্যার আপনি তো স্যার জাতীয় কিডনি ইনস্টিটিউটে আছেন, সেখানে আপনার এই ধরনের পেশেন্টদেরকে কিভাবে চিকিৎসা করে থাকেন স্যার? এই ধরনের চিকিৎসাগুলো যেগুলো আছে আপনি শুনলে খুশি হবেন যে বর্তমানে এই চিকিৎসাগুলো জাতীয় কিডনি ইউরোলজি ইনস্টিটিউটে আছে এবং অনেক প্রাইভেট সেক্টরেও আছে। সবখানেই এই চিকিৎসাগুলো কিন্তু এখন আছে। এই চিকিৎসাগুলোর জন্য কাউকে বিদেশ যাওয়ার প্রয়োজন নাই। মনে করেন একটা কিডনি পাথর আছে, আমাকে ভাঙতে হবে, এটা বাংলাদেশে আছে, সিম্পল, যেটা বাইরের থেকে শক দিয়ে বাইরে আমরা ভেঙে ফেলি সাউন্ড শক দিয়ে। আরেকটা ESWL বলি আমরা যেটাকে, তারপরে আপনার একটা ফুটা করে বের করি, যেটাকে বলি PCNL, এটাও বাংলাদেশে আছে। আবার আরেকটা আছে 3 ফুটা করে অথবা 4 ফুটা আমরা বের করি, সেটাকে বলি ল্যাপারোস্কোপি, এটাও কিন্তু বাংলাদেশে সম্ভব। এখন লেজার থেরাপিও বাংলাদেশে আছে। আমরা ছোটোখাটো পাথর যদি আমরা অন্য কোনো মেথডে না যাই, প্রস্রাবের রাস্তা দিয়ে যন্ত্র ঢুকিয়ে ওখানে লেজার দিয়ে ভেঙে নিয়ে আসি। এই ধরনের যেটাকে আপনি বলতে পারেন যে ওয়ান স্টপ ইউরোলজিক্যাল সার্ভিস, একটা সেন্টারে গেলে সবগুলোই হয়। এই ধরনের
বাংলাদেশে প্রত্যেকটাই সম্ভব এখন। এই অনেকগুলো অপারেশন পদ্ধতি স্যার বলেছেন, অপারেশন ছাড়া কি সম্ভব কিনা স্যার? হ্যাঁ, অপারেশন বলতে আপনার পেট তো কাটা লাগেই না, পেট কাটা তো কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু পাথর কিন্তু আপনাকে মনে রাখতে হবে কিডনিতে হলো সিম্পল ওষুধও ভালো হয়ে যায়, বেরিয়ে যায়। ছোটোখাটো পাথর যদি হয়, অনেকের আমরা দেখি যে পাথরটা এমন জায়গায় আছে, পাথরটা অপারেশন করার প্রয়োজন নেই, আমরা রুগীকে বলি, কিন্তু রুগী কিন্তু তখন অরিড হয়ে যায় যে ডাক্তার সাহেব কী বলতেছে, কিছু লাগবে না, কিন্তু আমার তো ব্যথা হচ্ছে। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো দর্শকদের জন্য, সবার জন্য, যে পিঠের দিকে ব্যথা হলে অনেকে প্রথমেই মনে করেন কিডনির ব্যথা হয়, সাথে বোন আছে, মাসেল আছে, আমরা বলি মাস্কুলোস্কেলিটাল পেইন, এগুলোও চিন্তা করতে হবে। একটা পাথর কিডনিতে মনে করেন ইনফ্যাকেলিক্সে, আপনি বুঝবেন, দর্শকরা হয়তো ইনফ্যাকেলিক্স বুঝবে না, বা আমি যদি বোঝাতে চাই বলতে পারি যে কিডনির নিচের অংশে আছে, পরে আছে ছোট্ট একটা পাথর, এটা হয়তো আমি ভাবলাম যে এটা করার কোনো প্রয়োজন নেই, বা যে মেথডগুলো আছে এগুলো করতে গেলে ওই মশা মারতে কামান দাগার অবস্থা হবে। তো ওটা আমি বলি যে এটাই ট্রিটমেন্ট, যে আপনি ফলো আপে থাকেন। ফলো আপ বলতে আমরা বুঝাই যে আপনি কিছুদিন পর পর আসবেন, 3 মাস পর, 6 মাস পর দেখবেন, আর যদি কোনো সমস্যা না হয় এটাকে কোনো টাচ করার দরকার নেই। ওই পাথর নিয়েই সে দীর্ঘদিন এই পাথর নিয়ে শরীরে তো অনেক কিছু থাকে, আমরা যেমন পিত্ত পাথর অপারেশন করি, ল্যাপারোস্কোপির মাধ্যমে ক্লিপ থাকে, আমরা কি ফেলে দিই, তারপরে হাড়ের অপারেশন করি, আপনার থাকে স্ক্রু থাকে, আমরা তো ফেলে দিই না। তো এই ধরনের এটাও থাকলো, কিন্তু এইখানে যেটা পার্থক্য, এখানে আপনাকে সার্ভেলেন্স দরকার, আপনাকে কিছুদিন পর পর বা কোনো সমস্যা হলে আসতে হবে। স্যার, আমরা বিশেষ করে রোধের চাইতে প্রতিকারের কথাই বেশি শুনতে চাই, তো সেক্ষেত্রে প্রতিকারের জন্য দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন স্যার। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সবসময় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনার পাথর যদি না হয় সেটাই ভালো, এবং এর জন্য আপনাকে পরিমিত পানি খেতে হবে। তবে এই ক্ষেত্রে পানির ব্যাপারে আমি বলবো যে পানি খেতে বললে অনেক ডাক্তারই বলে যে বেশি বেশি পানি খান, এবং দেখা গেল যে এত বেশি পানি খায় রোগী সারাক্ষণ একটু পরপরই ওয়াশরুমে দৌড়ায়, ওইটাও ঠিক না। আমি এই জন্য বললাম যে পরিমিত পানি খাবেন। আমাদের দেশের সাধারণ আবহাওয়ায় আপনি 10 থেকে 12 গ্লাস পানি খেলেই হবে, 2.5 থেকে 3 লিটার পানি, যেটাতে আপনার 2 লিটার প্রস্রাব হয়। এবং আপনার যদি গ্রামে গঞ্জে যেটা এখন শাক সবজি এইসব খাবেন, যাতে করে বাচ্চাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি না হয়। আর আর খেয়াল রাখতে হবে, যেমন অনেক দিন রোগী যদি শুয়ে থাকে, তখন যেন কোনো ইনফেকশন থাকে, এগুলো চিকিৎসা করে ফেলতে হবে, যাতে করে আপনার আর পাথর না হয়। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে শুনলাম কিডনিতে পাথর এবং করণীয় তার প্রতিকার নিয়ে। আশা করছি আমাদের স্যারের কাছ থেকে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন তা আপনাদের উপকারে আসবে। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন বাংলায় হেলথ শো। ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামে অনেক অগ্রগতি হয়েছে বটে, কিন্তু রোগীর চিকিৎসা কতটা কার্যকর হবে তার পূর্বাভাস দেওয়া কঠিন। জার্মানির বিজ্ঞানীরা এমন এক কম্পিউটার মডেল তৈরি করেছেন যার সাহায্যে ওষুধের কার্যকারিতা বোঝা সম্ভব হবে। ফুসফুসে ক্যান্সার হলে চিকিৎসা হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই কেমোথেরাপি প্রয়োগ করা হয়। তবে সেই প্রক্রিয়ায় ব্যবহৃত সব ওষুধ কতটা কার্যকর হবে আগে থেকে তা বলা অত্যন্ত কঠিন, কারণ সব রোগীর ক্ষেত্রে একই প্রভাব দেখা যায় না। ভবিষ্যতে এই পূর্বাভাস আরও উন্নত করে তোলার চেষ্টা চলছে। গবেষকরা ছোট আকারে মানুষের ফুসফুসের নকল তৈরি করেছেন, যার উচ্চতা মাত্র 1 সেন্টিমিটার। এটি ফুসফুসের এক সহজ 3D মডেল, যার মাধ্যমে ওষুধের প্রভাব সিমুলেট বা নকল করা হয়। গবেষকরা বলেন, এই পরীক্ষা ব্যবস্থার বড় সুবিধা হলো আমরা জন্তু জানোয়ার নয়, মানুষের কোষ নিয়ে কাজ করছি। সুস্থ ও অসুস্থ কোষ একসঙ্গে কাল্টিভেট করতে পারি। ওষুধ সুস্থ কোষের কতটা ক্ষতি করতে পারে এবং কত দক্ষভাবে অসুস্থ কোষ কিভাবে কাজ করে এই প্রক্রিয়া। একটি পাম্প নিয়মিত উচ্চ ও রক্তচাপ সৃষ্টি করে এবং ফুসফুসে বাতাস ঢুকিয়ে দেয়, অর্থাৎ আসল ফুসফুসেরই প্রায় নিখুঁত নকল করা হয়। রক্তবাহী শিরা ফুসফুসে পুষ্টি যোগায়, মানুষের শরীরের মতোই চলে সবকিছু।
কৃত্রিম ফুসফুসের জন্য টিউমার কোষ আসে রোগীদের কাছ থেকে, অর্থাৎ কাগজে কলমে প্রত্যেক রোগীর জন্যই ফুসফুসের আলাদা মডেল তৈরি করা সম্ভব। সেই অনুযায়ী চিকিৎসার রূপরেখাও তৈরি করা সম্ভব। তবে বিজ্ঞানীরা বলছেন বড় আকারে অসংখ্য মানুষের জন্য এই প্রক্রিয়া সৃষ্টি করা সম্ভব নয়, এটি অত্যন্ত ব্যয়বহুল। তাই পরের ধাপে এই কোষগুলি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, তারপর টিউমার রোগীদের একাধিক গ্রুপে ভাগ করতে হবে। ভবিষ্যতে হয়তো 10টি গ্রুপ সৃষ্টি হবে, যার ভিত্তিতে নির্দিষ্ট চিকিৎসার পরামর্শ দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতে হয়তো এমন পূর্বাভাস শুধু কম্পিউটার সিমুলেশনের মাধ্যমেই সম্ভব হবে। পরীক্ষার সময় কোনো একটি ওষুধ টিউমার কোষগুলি মেরে ফেলতে পারলে গবেষকরা সংশ্লিষ্ট মেটাবলিজম প্রক্রিয়া ফুটিয়ে তুলে একটি কম্পিউটার মডেলে ভরে দিতে পারবেন। এই মিনি ফুসফুসের মাধ্যমে অদূর ভবিষ্যতে বিফল বা অকার্যকর কেমোথেরাপি এড়ানো সম্ভব হবে। বিজ্ঞানীদের আশা, আগামী 5 বছরের মধ্যেই ফুসফুসের প্রথম মডেল কাজে লাগিয়ে বাস্তবে রোগীদের চিকিৎসা করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এবারের সময় হলো শেষ, চলে এসেছে বিদায় নেবার পালা। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরও নতুন নতুন বিষয় নিয়ে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।